রাত 2টোর সময় একজন ঘুমন্ত মহিলার ঘরে কেবল তার স্বামী প্রবেশ করতে পারে, কিন্তু এখানে মানুষটা যেভাবে ঘরে ঢুকলো তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ ওই মহিলার স্বামী নয়, অন্য কেউ। আসলে কে এই মানুষটা? আর এভাবে ঘরে ঢুকে একজন ঘুমন্ত মহিলার সঙ্গে এরকম নোংরা ব্যবহার করার সাহস তার কিভাবে হলো? আর শুধু তাই নয়, এই ঘরে আরেকজন মানুষও উপস্থিত আছে। আসলে এই ঘটনার সত্যিটা কি সেটা জানার জন্য আসুন কিছুটা সময় পিছিয়ে যাই। কাঞ্চন, কাঞ্চন, এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, আসছি। দুজনের খাবার বানাতে এত সময় লাগে নাকি? সরি। কিভাবে সার্ভ করছো তুমি? তোমার মন কোথায় আছে? সরি। সব কথাতে সরি সরি ছাড়া আর কিছু জানো তুমি? মা, একটু মন দিয়ে কাজকর্ম করো। ঠিক আছে মা। কি হয়েছে? হাতটা বাড়াও তোমার। হাতটা বাড়াও কাঞ্চন। প্রথম রাতেই আমি তোমাকে বলে দিয়েছিলাম যে আমার 12 সেন্টিমিটার আর 25 গ্রাম আটা রুটি খাওয়ার অভ্যেস আছে। আরে বাবা, কিছুদিন হলো তো ওর বিয়ে হয়েছে, আস্তে আস্তে ও সব শিখে যাবে। আমি সব শিখিয়ে দেবো। তুই চিন্তা করিস না, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, দেরি হয়ে যাবে। শুরু কর। ইঞ্জিনিয়ার তো আমার ছেলে, তাই সবকিছু যাচাই করে নেওয়ার অভ্যেস ওর। ছোটবেলা থেকেই ও এইরকম। আমি ওর জন্য 12 সেন্টিমিটারের রুটি বানাই। তুমিও মা সব শিখে যাবে। আমি তোমাকে সব শিখিয়ে দেব। হাতটা দেখাও, খুব বেশি ব্যথা নেই তো? বৌমা, তুমি গিয়ে হাতে একটু বরফ দাও, আমি পরে জলখাবার খাবো। মা কাঞ্চন, তুমি কি খুঁজছো মা? মা, কাল রাতে আমি এখানে গয়না বার করে রেখেছিলাম, জানি না কেন খুঁজে পাচ্ছি না। তুমি তো তোমার বাপের বাড়ির থেকে অনেক গয়না পেয়েছো, চারদিকে ছড়িয়ে রেখো না। বাড়িতে কত কাজের লোক আসে, তাছাড়া সুরেশেরও কত চেনা পরিচিতরা এই বাড়িতে আসে। আমাদের ভাগ্য ভালো, এটা আমার চোখে পড়েছিল। আমি ওই গয়নাগুলোকে আমার আলমারিতে রেখে দিয়েছি। যখনই কোনো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তোমার দরকার হবে তখন আমার কাছ থেকে নিয়ে নিও। আচ্ছা।
কি সুন্দর চুল তোমার। হুম, খুব লেগেছিল? এখানে লেগেছিল না? গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। আপনি এখানে? হ্যাঁ, মনে হচ্ছে বৌদিকে নিয়ে কোথাও বাইরে যাচ্ছ। হ্যাঁ স্যার, ওই কাঞ্চনকে ওর মায়ের কাছে নিয়ে যাচ্ছিলাম। আরে হ্যাঁ, ওই কোটা প্রজেক্টের যে ফাইলটা আছে ওটা আমাকে দাও। আর ম্যাডামকে ছেড়ে আসার পরে তুমি সাইটে চলে এসো, কারণ আর্কিটেক্টের সঙ্গে মিটিং ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। বৌদি, কংগ্রাচুলেশন। বৌদি, আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে শুভেচ্ছা কেন জানাচ্ছি। সত্যি কথা বলবো, সুরেশ খুব লাকি যে ও আপনার মতো সুন্দরী একটা বউ পেয়েছে। স্যার এই যে ফাইল। আচ্ছা হ্যাঁ, সাইটে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি পৌঁছে যাব। আচ্ছা বৌদি, নমস্কার। বসো। স্টার্ট কেন হচ্ছে না এটা? ধাক্কা দাও। আমি বললাম ধাক্কা দাও, শুনতে পাওনি? হ্যালো, বসো এবার। আরে আরে আরে, তুমি তো পড়ে গেলে। তুমি যখন বাইকে বসতেই পারো না, তখন বাবাকে বলে একটা গাড়ির ব্যবস্থা করতে পারো তো। এবার চলো, বসো। ধরে বসো। আমাদের ভাগ্য ভালো যে পেছন থেকে কোনো ট্রাক আসছিল না, না হলে জানি না কি হয়ে যেত। আমার একজন অফিস কলিগ আছে অমিত, ওর সাথে ওই সেম হয়েছিল। ওর ওয়াইফের সাথে হাইওয়ে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে পেছন থেকে একটা ট্রাক এলো আর জোরে একটা ধাক্কা মারলো। সেদিন ওখানেই ওর ওয়াইফ মারা গেছিল। আমি তো সবসময় ভয়ে থাকি যে কাঞ্চনের সাথে এরকম কিছু না ঘটে। আরে বাবা, অশুভ কথা বলো না। আসলেও কোনোদিন বাইকে চড়েনি তো, তাই অভ্যেস নেই। যদি আপনি এই ব্যাপারটা আগে থেকেই জানতেন তাহলে ফোর হুইলার দিলেন না কেন? গাড়ি দিয়ে দিতেন। আমি খাবার জন্য কিছু নিয়ে আসি। না থ্যাংক ইউ, আমার খিদে পাইনি। তাছাড়াও আমার লেট হয়ে গেছে, আমাকে সাইটে যেতে হবে।
কিভাবে বসেছিলিস মা যে পড়ে গেলি? জানি না মা। আরে মা, সুরেশ আমায় বলল তুমি বাইক থেকে পড়ে গেছো। খুব বেশি লাগেনি তো? না মা, খুব একটা লাগেনি আমার। টিটেনাস তো নিয়ে নিয়েছি, আপনি আপনি চিন্তা করবেন না। তুমি খুব ভালো করেছো যে ইঞ্জেকশন নিয়ে নিয়েছো। হ্যাঁ, সুরেশ বলছিল তোমার বাবা নাকি গাড়ি দেবে বলেছেন। না মা, এরকম তো কোনো কথা হয়নি। আমার বাবা মা গাড়ি কোথা থেকে দেবেন? এমনিতেও ওনারা নিজেদের সামর্থ্যের থেকেও বেশি আমায় দিয়েছেন। এটা তুমি খুব ভালো করেছো বৌমা, যে তুমি নিজের বাড়িতে বলনি, তাহলে সবাই না টেনশনে পড়ে যেত। ভালো কথা, সুরেশ এক্ষুনি চলে আসবে। যাও তাড়াতাড়ি খাবার তৈরি করো। ঠিক আছে মা। যাও। হ্যাঁ বৌমা, আমি বলছি রুটি 12 সেন্টিমিটারের থেকে বেশি বড় বানিও না, মনে রেখো। ঠিক আছে মা। সরি সরি। এটা কি হলো? কি করছিস বাবা? আরে ওর তো কোনো দোষ নেই। হ্যাঁ, কেন ওকে মারলি? আরে তুই মেঝেতে এমন টাইলস লাগিয়েছিস যে ওর চটি একটু ভিজেছিল বলে ও পিছলে গেল। চটিটা খোলো, চটিটা খোলো। হ্যাঁ, আজকের পর যদি তোমাকে চটি পড়তে দেখি তাহলে তোমার পা ভেঙে দেব, বুঝলে? বসো বসো। উপরে এসো, ঠিক করে বসো। এক্সেল শিট তোমার জন্য। ধরো ধরো। পড়ো পড়ো। পূর্ণ অপূর্ণ কাজের প্রগতিশীল। কমপ্লিট, ইনকমপ্লিট, ওয়ার্ক ইন প্রোগ্রেস। সারাদিন তুমি যা যা কাজ করবে তারপরও যদি টাস্ক পূরণ না হয় তাহলে কারণ এর মধ্যে লিখবে। কি করবে? কি করবে? এটাতে লিখবো। আর তুমি কিচেনে কি রান্না করছো
সবজি, ইলেকট্রিক মিটার কত জোরে ঘুরছে, দুধ, পনির, চা পাতা, গ্যাস সব কিছুর হিসেব তুমি এর মধ্যে লিখবে। কি করবে? এটাতে লিখে রাখবো। লাঞ্চে, ব্রেকফাস্টে, ডিনারে এই সব কটার মেনু আমাকে একদিন আগে মেল করে কনফার্ম করবে। কি করবে? হ্যাঁ হ্যাঁ মেলে কনফার্ম করব। এটাই হচ্ছে আমার লাইফস্টাইল। সবকিছু টাইমলি হতে হবে আর সঠিকভাবে হতে হবে। এদিকে তাকাও। ইলেকট্রিক মিটার 2 ইউনিট, সবজি 2.5 কেজি, দুধ 1.5 লিটার, আলু 300 গ্রাম, পেঁয়াজ 200 গ্রাম, আদা 10 গ্রাম, চা পাতা 30 গ্রাম। ওয়াটার মিটার রিডিং তোমার বাবা লিখবে। সরি সরি সরি, আজকের পর এই শিটটার এক একটা কলম আমি ভর্তি দেখতে চাই, বুঝলে? কাঞ্চন, আরে মা, তুমি এভাবে হঠাৎ? আরে মা, তোর কথা খুব মনে পড়ছিল তাই চলে এলাম। কিন্তু তুই নিজের কি অবস্থা করেছিস? ঘরে কোনো কাজের লোক নেই? আরে না মা, ওই আসলে আজ কাজের মেয়েটা আসেনি, তাই আমি ভাবলাম যে আমিই মুছে দিই ঘরটা। এসো না, বসো না তুমি। আরে ফ্যানটা তো চালা, কি গরম লাগছে। মা আসলে ফ্যানটা খারাপ, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আচ্ছা মা, আগে একটু আমার পাশে একটু আয়, বস। তোর তো খুব জ্বর দেখছি, ওষুধ খেয়েছিস? ও ফেরার সময় নিয়ে আসবে। নিজের মেয়ের জন্য কিছু এনেছেন নাকি খালি হাতে চলে এসেছেন? ফ্যানটা অন করো। আমি বললাম ফ্যানটা অন করো। দেখতে পাচ্ছ না মা কিরকম ঘামছেন? যাও। বাবা, কাঞ্চনের জন্য ওষুধ এনেছো? ওষুধ? কিসের ওষুধ? ওর তো ভীষণ জ্বর এসেছে। ও তো সবসময় অসুস্থই থাকে, ওর আর কি। এক কাপ চা বানাও আমার জন্য। এক কাপ চা বানিয়ে আনো। এক কাপ চা, তাড়াতাড়ি।
মা এভাবে মন খারাপ করে না মা, সব ঠিক হয়ে যাবে। তোর যখন ছেলে মেয়ে হবে তোর মনটাও ওদের দিকে চলে যাবে, আর আস্তে আস্তে সুরেশের যখন উন্নতি হবে তখন ও দেখবি ব্যস্ত হয়ে পড়বে। সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে। সুরেশ একজন বিকৃত মানসিকতার মানুষ ছিল, আর ওর পাগলামি দিনকে দিন কেবল বাড়ছিল। আর কাঞ্চন ওর সব অন্যায়কে নিজের পত্নী ধর্ম ভেবে সহ্য করছিল। ওর মা শোভা আর বাবা কমলনাথও কাঞ্চনের অবস্থা দেখে ওকে এটাই বোঝাচ্ছিলেন যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মা বাবার এই মিথ্যে সান্ত্বনা কাঞ্চনের চারপাশে এমন একটা জাল বুনছিল যার থেকে বেরোনো কাঞ্চনের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছিল। কাঞ্চনের মা বাবা যদি সময় থাকতেই সতর্ক হতেন আর ওকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার বদলে কোনো সঠিক রাস্তা দেখাতেন, তাহলে কাঞ্চন সেই ভয়ানক কষ্ট থেকে মুক্তি পেত যা সুরেশ এবার ওকে দিতে চলেছিল। বৌদি, 1 মিনিট আপনার হাতটা দিন। আরে দিন না, আপনি খাবার এত টেস্টি বানিয়েছেন, ইচ্ছে করছে আপনার হাতটায় চুমু খাই। যবে থেকে কাঞ্চন আমাদের বাড়িতে এসেছে তবে থেকে আমরা হোটেলের খাবার খাই না, এরকম স্বাদ তো কোথাও পাই না। বাবা, এই চুলটা তো আমার হতেই পারে না, কারণ আমি অনেক দিন রান্নাঘরে যাই না। স্যার আপনি খান না, আমি 1 মিনিট আসছি। তরকারির মধ্যে চুল ছিল তাই না? আজকের পর যদি কোনো ভুল করো তাহলে সব চুল কেটে দেব, পুরো ন্যাড়া করে দেব তোমায়, বুঝলে? কি সুন্দর চুল তোমার। হ্যাঁ সুরেশ, কোথায় তুমি? এখনো সাইটে আসোনি কেন? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ এই তো আমি বেরোচ্ছি স্যার, ট্যাক্সি নিয়ে আসছি আপনার কাছে এক্ষুনি। সুরেশ, আর কতদিন ট্যাক্সি বাইকে চড়ে আসবে? নিজের প্রমোশনের চেষ্টা করো। আর এই জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে কতদিন থাকবে? একবার প্রমোশন হয়ে গেলে গাড়ি বাড়ি সবকিছু হয়ে যাবে। স্যার আমিও সেটাই চাই, আপনি কিছু উপায় বলুন না স্যার। 50 লাখ টাকা রেট চলছে, আর এরকম সুযোগ বারবার আসে না। এক কাজ করো, আমি রাস্তাতেই রয়েছি, আমি তোমার বাড়ি যাচ্ছি, তুমি তৈরি থাকো। ঠিক আছে স্যার, আমি গেটেই দাঁড়াচ্ছি। হ্যাঁ ওকে। 50 লাখ। কাঞ্চন, কাঞ্চন আমার ব্যাগটা কোথায়? এই যে। তোমার বাবাকে বলো 50 লাখ টাকা জোগাড় করতে, আজকেই যেন জোগাড় করে। 50 লাখ? তুমি একটু বোঝার চেষ্টা করো, বাবা 50 লাখ টাকা দিতে পারবে না। এমনি বিয়েতে তোমরা যা যা চেয়েছিলে তাই দিয়েছে, আর তোমার পড়ার লোনের 12 লাখ টাকা বাবাই শোধ করছে। এখন ওনার কাছে পেনশন ছাড়া আর কোনো টাকা নেই, উনি দিতে পারবেন না। বাড়ি বাড়ি আছে তো, সেটাকে বিক্রি করো। কত বললাম? 50 লাখ। হ্যাঁ আমি এটা করতে পারবো না। কি?
কি কি বললে? তর্ক করছো? বেরো এই বাড়ি থেকে, প্লিজ বেরো। প্লিজ তুমি এরকম করো না। আহ! যাওয়া যাক। চলুন স্যার। স্যার, ভিখারি পরিবারের মেয়েকে বিয়ে করেছি আমি। ইঞ্জিনিয়ার জামাইয়ের জন্য তো লোকে কোটি কোটি টাকা খরচ করে, আর ওদের পকেট থেকে 50 লাখও বেরোচ্ছে না। সুরেশ, তোমার কারোর কাছে হাত পাতার কি দরকার? তোমার কাছে যে সম্পদ রয়েছে তা দিয়েই তুমি সবকিছু করতে পারো। বুঝতে পারছো তো আমি কি বলছি? আচ্ছা, একটা কথা বলো, তুমি ডিনারে কবে ডাকছো? এটা তোমার জন্যে। নাও। শাড়ি ভীষণ সুন্দর। আমি আসলে ব্যাকলেস তো পরিই না। রাতে আমার বস আসছেন ডিনার করতে। তুমি এই শাড়িটা পরেই সুন্দরভাবে সেজে থাকবে। এখন গিয়ে খাবারের ব্যবস্থা করো। বৌদি, আমাদেরও একটু কোম্পানি দিন না, আপনাকে ছাড়া মেহফিল জমছে না। এক মিনিট, একটা পেগ বানাই। হ্যাঁ, এই নিন। আসলে আমি এসব খাই না। আরে বসো এখানে। আপনার জন্য তো ডবল খুশির খবর, আপনার এই স্বামীর প্রমোশন হতে যাচ্ছে। এই নিন, নাও নাও। আরে নাও না, আরে নাও না বাবা, নাও নাও, খাও নাও একবারে, একেবারে। এই নাও, বৌদিকে আর একটা পেগ দাও। এই নাও, তুমি নিজের হাতে খাইয়ে না নাও। প্লিজ। আরে বাবা, দু একটা পেগে কিচ্ছু হবে না। খেয়ে আমি নাও বাবা, এসব- খেয়ে নাও বাবা, খেয়ে নাও। একেবারে খাও। খেয়ে নাও, খেয়ে নাও। আমি চেঞ্জ করে আসছি। যাও।
ঘুমোতে দাও না আমাকে, খুব টায়ার্ড, ঘুম পাচ্ছে। ছাড়ো আমাকে। চুপচাপ এখানেই শুয়ে পড়ো, বুঝলে? স্যার, এবারও কিছু বলবে না, আমি বাইরে থেকে লক করে দিচ্ছি। না, না, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। মা! কাঞ্চন, কি হয়েছে মা? কাঞ্চন, কি হয়েছে মা? কি হয়েছে বলবি তো তুই? কাঁদছিস কেন মা? বল কি হয়েছে তোর সঙ্গে? আরে মা কি হয়েছে তোর সাথে? তোর সঙ্গে কি সুরেশের ঝগড়া হয়েছে? মা বল, তোর সঙ্গে কি সুরেশের ঝগড়া হয়েছে? ওকে ভেতরে, ওকে তুমি ভেতরে নিয়ে যাও। চল ভেতরে চল। আয় ভেতরে চল। চিন্তা করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, তোর মা একদম ঠিক বলছে, তোর কিচ্ছু হবে না, আমরা আছি তো তোর সাথে। মনে হচ্ছে সুরেশ এসছে। এক কাজ করো, তোমরা ভেতরে যাও, আমি দেখছি। ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ, মিস্টার সুরেশ রিপোর্ট করেছেন যে ওনার স্ত্রী ওনার বসকে খুন করার চেষ্টা করেছেন আর বাড়ি থেকে অনেক টাকা পয়সা নিয়ে পালিয়েছেন। বলুন, উনি কোথায়? ইন্সপেক্টর স্যার, কাঞ্চন এখানে আসেনি। এক্ষুনি জানতে পেরে যাব। হাবিলদার, পুরো বাড়িটা ভালো করে সার্চ করো। আরে, ওদিকটাও দেখো। আরে ইন্সপেক্টর সাহেব, আমি তো বলছি কাঞ্চন এখানে আসেনি। আমি জানি কাঞ্চন কোথায়। ইন্সপেক্টর সাহেব, মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভুল খবর পেয়েছেন আপনি। কাঞ্চন এখানে আসেনি। স্যার, পুরো বাড়িটা খুঁজে দেখলাম, কাঞ্চনকে কোথাও পেলাম না। দেখলেন, আমি বলছি ও এখানে আসেনি।
The number you have called is currently not reachable. কি হয়েছে রে বাবা? জানি না মা, বসের ফোনটা সুইচ অফ বলছে। আমি একবার হসপিটালে গিয়ে দেখছি। তুমি তুমি এখানে কিভাবে? তোমাকে তো আমি পুলিশ। পালিয়ে এসেছি তোমায় শাস্তি দেওয়ার জন্য, তোমার এই অন্যায়ের মুখোশটা খুলে দেওয়ার জন্য। তুমি আমাকে পুলিশে দেবে? হ্যাঁ, তুমি এত বাজে একটা মানুষ আমি জীবনেও ভাবতে পারিনি। আমি তোমার অন্যায়টাকে শুধু এই জন্য সহ্য করেছি কারণ আমার মা বলেছিল যে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি তুমি নিজের প্রমোশনের জন্য আমাকে নিজের বসের হাতে তুলে দিলে। ছি! আর এই নোংরা কাজটাতে তোমার মাও সাহায্য করলো, যাকে আমি সারা জীবন মা মা বলে গেলাম। তোমাদের এই মুখোশটা না আমি সবার সামনে তুলে ধরবো এবার। তোমাদের সাথে কি করি শুধু দেখো এবার। অনেক কথা বলছে ও, মুখ বন্ধ কর ওর। ইন্সপেক্টর সাহেব আসুন। সুরেশ! দাঁড়াও দাঁড়াও। কাঞ্চন! হ্যালো, ওটা কাঞ্চন মা আমার। ওঠ ওঠ মা ওঠ। হ্যাঁ, কি করছিলে তুমি? হ্যাঁ, কি করছিলে তুমি ওর সাথে? কাঞ্চন, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ, ইন্সপেক্টর স্যার, এটা একটা অমানুষ। অমানুষ ও একটা। এই লোকটা নিজের প্রমোশনের জন্য আমাকে নিজের বসের হাতে তুলে দিয়েছিল। এই লোকটার বাঁচার কোনো দাঁড়ান, অধিকার ম্যাডাম। নেই। ও যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। ও যেন জীবনে মাথা তুলে দাঁড়াতে না পারে। ইন্সপেক্টর সাহেব, ও মিথ্যে কথা বলছে। ইন্সপেক্টর, এই পেনটাতে ক্যামেরা লাগানো আছে। এটাতে ওদের সব কিছু রেকর্ড করা আছে। আপনি চাইলে এটা দেখতে পারেন। খুব শখ না তোমার প্রমোশনের? এবার দেখ আমি কিভাবে তোর ডিমোশন করি। চল, ওনাকেও নিয়ে এসো, চল। ছাড়ো ছাড়ো আমাকে, ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। কাঞ্চন মা, তুই ঠিক আছিস তো? সব অপরাধী তার আগমনের সংকেত নিজেই দিয়ে থাকে। আমাদের শুধু নিজেদের চোখ কান খোলা রাখাটা জরুরি। অপরাধ ঘটার প্রথম ধাপেই যদি আমরা সতর্ক হয়ে যাই তাহলে অপরাধ আর বাড়তে পারবে না। যে কোনো অপরাধকে চুপচাপ সহ্য করা আর তার প্রতিবাদ না করাও একটা অপরাধ। কাঞ্চন যদি ওর স্বামীর অপরাধের বিরুদ্ধে প্রথমেই প্রতিবাদ করত তাহলে ব্যাপারটা এতদূর গড়াতো না। মেয়েদের সবসময় কর্তব্য পালন আর সহ্য করার পরামর্শ দেওয়া হয়, আর অনেক সময় এই কারণেই অপরাধের ঘটনা ঘটে। কাঞ্চনের বাড়ির লোকেরা যদি কাঞ্চনকে সহ্য করার পরামর্শ না দিয়ে ওর স্বামী সুরেশের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করত তাহলে সুরেশের সাহস হতো না নিজের স্ত্রীকে এত কষ্ট দেওয়া, আর তাকে নিয়ে ব্যবসা করার কথাও ভাবতও না। মনে রাখবেন, আপনার চুপ করে থাকা আপনার বিরুদ্ধে হওয়া অপরাধকে আরো বেশি শক্তি যোগায়। তাই নির্ভয় হয়ে অন্যায়ের সম্মুখীন হন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে